আসসালামু আলাইকুম। বাংলাদেশ গ্রাম পুলিশ বাহিনীর সম্মানিত সকল সদস্য, ভাই এবং বন্ধুরা, এবং উজ্জ্বল খান আইডির সকল ফলোয়ার ভাই এবং বন্ধু সকলকে জানাচ্ছি 16ই ডিসেম্বর মহান বিজয় দিবসের শুভেচ্ছা। আশা করি আপনারা সকলেই ভালো আছেন, সুস্থ আছেন, আর ভালো থাকুন, সুস্থ থাকুন সে প্রত্যাশাই করছি। মহান এই বিজয় দিবস আমরা জানি, এবং জ্ঞানী গুণী বিশিষ্ট জনদের একটি উক্তি আছে, যে উক্তিটি তাৎপর্যটা ভাবতে গেলে একটা মানুষের অনেক কিছু চিন্তা করতে হয়। যেমন বিজয় অর্জন করা যেমন কঠিন, তার চাইতেও বেশি কঠিন বিজয়কে ধরে রাখা। একটি বিজয় ধরে রাখা তার চাইতেও বেশি কঠিন। তাই এই মহান বিজয় দিবস উপলক্ষে আজকের দিনে সারা বাংলার গ্রাম পুলিশ সদস্যরা রাষ্ট্রের দেওয়া অর্পিত দায়িত্ব সঠিকভাবে সঠিক সময়ে পালন করেছে। তাই বাংলাদেশ গ্রাম পুলিশ বাহিনীর পক্ষ থেকে সকল সদস্যদেরকে আমার পক্ষ থেকে কৃতজ্ঞতা স্বীকার করছি এবং প্রতিটি সদস্যর প্রতি শ্রদ্ধা ও সম্মান জানাচ্ছি। কারণ আজ সারা দেশে বাংলাদেশ গ্রাম পুলিশ বাহিনীর সদস্যরা সকল শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়েছেন, তাদের ভালোবাসা নিংড়ানো ভালোবাসা দিয়েছেন। সেই জায়গা থেকে আমরা দেখেছি বাংলাদেশ গ্রাম পুলিশ বাহিনীর সদস্যরা তাদের দায়িত্ব ও কর্তব্য থেকে কিঞ্চিত মাত্র যে কোনো পরিস্থিতিতে যে কোনো সময়ে বাংলাদেশ গ্রাম পুলিশ বাহিনীর সদস্যরা কখনোই পিছপা হন না। তাদের দায়িত্বর জায়গা থেকে তিল পরিমাণ সরে দাঁড়ান না। আমি আমার পক্ষ থেকে বাংলাদেশ গ্রাম পুলিশ বাহিনীর সকল সম্মানিত সদস্যদের প্রতি আবারও স্যালুট জানাচ্ছি, সম্মান জানাচ্ছি। আপনাদের এই অক্লান্ত পরিশ্রম, রাষ্ট্রের দেয়া অর্পিত দায়িত্ব সঠিকভাবে পালনের জন্য অবশ্যই রাষ্ট্র বিবেচনা করবেন যে বাংলাদেশ গ্রাম পুলিশ বাহিনীর সদস্যরা দীর্ঘ 230 বছর যাবৎ রাষ্ট্রের দেয়া প্রতিটি দায়িত্ব সঠিকভাবে পালন করে আসছে। বিনিময়ে বাংলাদেশ গ্রাম পুলিশ বাহিনীর সদস্যরা থাকছেন আধারে অনাহারে। এই আধার অনাহারে থেকেও একজন গ্রাম পুলিশ সদস্যদের বুকে এই দেশকে, দেশমাতাকে, দেশমাকে, মাতৃভূমিকে রক্ষার জন্য একজন গ্রাম পুলিশ সদস্য যেমন একজন সাহসী লড়াকু সৈনিক হিসেবে দায়িত্ব পালন করছে, তেমনি পরিবার পরিজনের কাছে
তারা অতিশয় অসহায় একজন ব্যক্তি হিসেবে সমাজের কাছে সর্বোচ্চ ঘৃণিত ব্যক্তি হিসেবে একজন গ্রাম পুলিশ সদস্য জীবনযাপন করছে, যা অবশ্যই যে কষ্টের সীমারেখাটা রাষ্ট্র এবং রাষ্ট্রের ঊর্ধ্বতন কর্মকর্তাগণ বিশ্লেষণ করে হয়তোবা মহামান্য হাইকোর্টের দেয়া ঐতিহাসিক রায়টি দ্রুতই বাস্তবায়ন করবেন, এমনটাই আশা আমরা করছি। কারণ আমরা রাষ্ট্রের প্রতিটি দায়িত্ব পুঙ্খানুপুঙ্খানুভাবে পালন করে যাচ্ছি। আজকের লাইভের বিষয়বস্তু হলো, আজকের এই দিনে বাংলাদেশ গ্রাম পুলিশ বাহিনীর সদস্যদের দায়িত্ব কর্তব্য সঠিকভাবে পালন এবং গ্রাম পুলিশ বাহিনীর সদস্যদের সমসাময়িক বিষয় নিয়ে আলোচনা। বিশেষ করে লাইভে অনেকেই যুক্ত হয়েছেন। রেড কমিটির সহসভাপতি ইয়াকুব আলী ভাই, সুজন, মনিরুল ভাই, রাকিব বন্ধু সহ অনেকেই, হয়তোবা সকলের নাম বলতে পারছি না। এবং আরেকটি বিষয়ে আলোচনা আমরা করব। স্বল্প সময়ের লাইভ, অল্প সময়ের মধ্যেই বের হয়ে যাব, কারণ বেশি সময় লাইভে দিতে পারবো না। আমি সারাদিনই ব্যস্ত সময় পার করেছি, কারণ আজকের দিনটি বাঙালি জাতির জন্য খুবই গুরুত্বপূর্ণ একটি দিন, মহান বিজয় দিবস। বিশেষ করে আপনারা যারা লাইভে আছেন, আপনাদের সকলের কাছে করজোরে একটা অনুরোধ করব, আপনারা সকলে লাইভটি একটু শেয়ার করে দিবেন। অনেক গ্রাম পুলিশ সদস্যরা হয়তোবা লাইভটি খুঁজে পাচ্ছে না, কারণ একই কথা বারবার বলা যায় না। আমি অল্প সময়ের মধ্যেই কিছু কথা বলে লাইভ থেকে বিদায় নেব। আমার আজকে পারিবারিকভাবেই একটু সমস্যা আছে, একটু কাজ আছে এবং চেয়ারম্যান মহোদয় ফোন দিয়েছে, যেতে হবে। তো যাই হোক, সব মিলে লাইভটা একটু শেয়ার করে দেবেন এই কারণে, যাতে অন্যদেরকে লাইভে যুক্ত হতে সুবিধা হয়। বিশেষ করে কিছু প্রশ্ন এসেছে, লাল মিয়ার কি হয়েছে, লাল মিয়ার বিষয়েও আলোচনা থাকবে। এবং বাংলাদেশ গ্রাম পুলিশ বাহিনীর সদস্যরা শুধু লাল মিয়া না, আরও কয়েকজন, যেমন নেত্রকোনা থেকে অ্যারেস্ট হয়েছে কৃষ্ণ, পটুয়াখালী থেকে অ্যারেস্ট হয়েছে ইমরান ও মেহেদি, এবং ঝিনাইদহ থেকে নাইম, আরও কয়েকজন আছে। তো যাই হোক, সকল বিষয়েই কথা থাকবে এবং তাদের আইনি, যেটা সে একজন নাগরিক হিসেবে রাষ্ট্রের কাছে পাওনা আইনগতভাবে আইনি সেবা, তো আইনি সেবাও তাদের শতভাগ তারা পেয়েছে। আইনজীবী নিয়োগ হয়েছে, আইনজীবী তাদের পক্ষে লড়ছে, অনেকটা ফলাফল কিছুটা হলেও পক্ষে এসেছে। সব মিলে একটি কথাই বলবো, চেষ্টা
হাজার আপনি করবেন, আপনি কাজ করে যাবেন, দিন শেষে আপনিই অপরাধী হবেন। তো বাংলাদেশ গ্রাম পুলিশ বাহিনীর সদস্যদের পক্ষে বা বিপক্ষে কেউ যদি কাজ করে, আজকে তাদের যে সময় একটা বিপদে পড়লে কেউ কিন্তু পাশে থাকে না, সেটা আবারও প্রমাণ হলো। বাংলাদেশ গ্রাম পুলিশ বাহিনীর সদস্যরা সোশ্যাল মিডিয়া, ফেসবুকে এসে অনেক গল্প করতে পারে, কমেন্টে অনেক কিছুই বলতে পারে, কিন্তু যারা বিপদে পড়েছে শুধুমাত্র তারাই জানে যে তাদের পরিবারের পাশে, তাদের পাশে কে বা কারা দাঁড়িয়েছে। তো যাই হোক, বাংলাদেশ গ্রাম পুলিশ বাহিনীর সদস্যদের স্বপ্ন, গ্রাম পুলিশ বাহিনীর যে বিজয় ক্ষণ, সেটা কিন্তু গতকালকে চলে গিয়েছে। 15ই ডিসেম্বর ছিল বাংলাদেশ গ্রাম পুলিশ বাহিনীর বিজয় দিবস। কথা কি সত্য কিনা? একটু যারা লাইভে আছেন, আমাদের পিটিশনারগণ, বাদীগণ যারা আছেন, তারা একটু কমেন্ট করবেন। গ্রাম পুলিশ বাহিনীর বিজয় দিবসের দিনটা কোনটা, এবং সেই দিনটি গতকালকে কতটুকু পালন হয়েছে এবং কেন আমরা পালন করতে পারলাম না। যারা আছেন একটু কমেন্টে জানাবেন। আমি বলেছি আপনাদের সকলের মতামতের ভিত্তিতেই আজকে লাইভটি করব, কারণ সকলের সাথেই কথা বলতে চাই, সকলের মতামতের ভিত্তিতেই লাইভ করতে চাই। কারণ এই লাইভে শুধুমাত্র কিছু সুখ দুঃখের আলাপনা, তাছাড়া অন্য কিছু না। আমাদের গ্রাম পুলিশ বাহিনীর সদস্যরা আমরা আইনের প্রতি আস্থাশীল, শ্রদ্ধাশীল, আমরা কোনো আন্দোলনে বিশ্বাসী নই, এবং গ্রাম পুলিশ বাহিনীর সদস্যরা রাষ্ট্রের বিরুদ্ধে কোনো ষড়যন্ত্রে কখনোই পা দেয়নি, বর্তমানও দেবে না, ভবিষ্যতেও এ থেকে সাবধান থাকবে। কখনোই আমরা রাষ্ট্রের বিরুদ্ধে অবস্থান নেইনি, নেব না। তো যে সকল গ্রাম পুলিশ সদস্যদের বিরুদ্ধে, রাষ্ট্রের বিরুদ্ধে ষড়যন্ত্রের যে মামলাটি হয়েছে, এটা কষ্ট হলেও মেনে নিতে হচ্ছে, কারণ পরিস্থিতি সময় আমাদের বিপক্ষে। আমাদের নিজের ভুল, নিজে যে ভুলটা করব সে ভুলটা তো অন্য কেউ শুধরে দেওয়ার মতন শক্তি নেই। আমার ভুল আমারই সংশোধন করতে হবে। আমার কবরে আমাকেই যেতে হবে, আপনি যেতে পারবেন না। যতই আপনি কাছের বন্ধু থাকেন, আপনি সন্তান থাকেন, আমার শখের যে সন্তান, আমি সবচাইতে ভালোবাসি আমার সন্তানদেরকে, তারাও আমার কবরে যাবে না। তারা কেউ যাবে না কবরে। আপনার কবরে আপনি যাবেন, আমার কবরে আমি যাব। যেমন এসেছি একা, যাব একা, সঙ্গে কেউ যাবে না। আমার ভুলের আমারই প্রায়শ্চিত্ত করতে হবে, অন্য কেউ করবে না। আসলে আইনের ঊর্ধ্বে কেউ নয়। আপনারা যারা সোশ্যাল মিডিয়া, ফেসবুকে এসে বাজে ধরনের, বাজে ব্যবহার, বাজে কথা, আইনকে অবমাননাকর বিভিন্ন কথা আপনারা লাইভে কমেন্ট করে থাকেন, আমি তাদের উদ্দেশ্যে বলছি, ভাই যাই করবেন একটু ভেবেচিন্তে করবেন, পরবর্তীতে কিন্তু কাউকে দোষ দিবেন না। কারণ বাংলাদেশ গ্রাম পুলিশ বাহিনীর সদস্যদের
প্রতিটি আইডি অবজারভেশনে আছে। আপনি চিন্তা করেন না যে আপনার আইডি কেউ দেখছে না। আপনি চিন্তা এটা কখনোই করেন না আপনি যে কমেন্টটি করছেন একজনকে উত্তেজিত করার জন্য, তাকে যেভাবে আপনি তিরস্কার করছেন, বাজে কথা বলছেন, যে আমাকে অনেকেই অনেক ধরনের কথা বলেছেন, আন্দোলনমুখী হই না কেন, আন্দোলনের সাড়া দেই না কেন, এর জন্য অনেক বাজে কথা বলেছেন। তো সেই মানুষদের আইডিগুলো কি অবজারভেশনে নেই মনে করছেন? এটা ভাববেন না। কারণ সোশ্যাল মিডিয়া, ফেসবুক এটা বিশ্ব মিডিয়া। এই বিশ্ব মিডিয়ায় এসে বাজে মন্তব্য, বাজে কথা বলা যাবে না ভাই। হ্যাঁ ভাই, মামলায় কি হয়েছে এবং গতকালকে, আজকে তো ছুটির দিন ছিল, গতকালকে লাল মিয়ার দুটি মামলা শুনানি হয়েছে। একটা হচ্ছিল চাঁদাবাজি মামলার, সেটা আলাদা। আর একটা মামলা যেটা হলো রাষ্ট্রের বিরুদ্ধে তিনি যে স্ট্যাটাস দিয়েছেন, সেই স্ট্যাটাসে তার ফেসবুকের আইডিতে যে স্ট্যাটাস দিয়েছেন, সেই স্ট্যাটাসের বিরুদ্ধে এই রাষ্ট্রবিরোধী মামলাটা হয়েছে। অর্থাৎ ফেসবুকের স্ট্যাটাসের বিরুদ্ধে। কথাটা ক্লিয়ার বুঝে নেবেন। আপনারা যারা ফেসবুক চালান, আমার লাইভে অনেকেই আমার লাইভ থেকে এখন বের হয়ে গেছে, কারণ তারা জানে তাদের বাজে কমেন্ট ছাড়া ভালো কমেন্ট করতে পারে না। আমি দেখতে পাচ্ছি তারা অলরেডি বের হয়ে গেছে, তারা বুঝে গেছে বিষয়টা। কারণ লাল মিয়ার বিষয়টি গতকালকে দুইটা শুনানি হয়েছে। তো তার মধ্যে রাষ্ট্রবিরোধী যে চক্রান্ত বা বিদ্রোহ, একটা বাহিনীর বিদ্রোহের বিষয়টি এসেছে। বিদ্রোহ করেছে সে বা তাদেরকে সমর্থন কয়েকজন করেছে, সকল কিছু শনাক্ত রেখেছে এবং তাদের গতিবিধি লক্ষ্য রেখেছে। 5 দিনের রিমান্ড চাওয়া হয়। সেখানে নিয়োগকৃত আইনজীবী এবং তার একটি প্যানেল, প্রায় 7-8 জন আইনজীবী দাঁড়িয়েছিলেন তার পক্ষে। এটাই আমরা সর্বোচ্চ শুকরিয়া আদায় করেছি। কারণ আইনজীবীরা তার জামিনের আবেদন করেছে, আর রাষ্ট্রপক্ষ থেকে 5 দিনের রিমান্ড চেয়েছে। সেখানে রাষ্ট্রপক্ষের জামিন নামঞ্জুর করে রিমান্ড 2 দিনকার মঞ্জুর করেছে। 2 দিনকার রিমান্ড দিয়েছে 5 দিনের ভিতরে। এই হলো বর্তমান লাল মিয়ার আপডেট। আজকে লাল মিয়ার সহ যারা জেলে আছে তাদের পরিবারের পাশে কোনো গ্রাম পুলিশ সদস্যরা আজ পর্যন্ত দাঁড়ায়নি। যেমন লাল মিয়ার ওয়াইফ আমাকে আজকে ফোন দিয়ে তার বেশ কিছু কষ্টের কথা বললেন, যে ভাই, একটা মানুষও, কয়েকজন আমাকে ফোন দিয়ে অনেক গল্প করেছেন কিন্তু একটি টাকা দেন নাই। তো গ্রাম পুলিশ সদস্যরা মুখে যা বলতে পারে, কিন্তু বিপদে বললে তার পাশে কেউ দাঁড়ায় এমন নজির, এমন প্রমাণ পাওয়াটা খুব কঠিন, বিরল। কেউ কারো পাশে দাঁড়ায় না। তাই আমি সকল ভাইদের প্রতি অনুরোধ করব, অন্যের প্রবচনায় নিজেকে ফাঁসির মঞ্চে দাঁড় করাবেন না, নিজেকে ভুল রাস্তায় প্রবাহিত করবেন না। নিজে আগে বুঝুন যে আপনার অধিকারটা কতটুকু, আপনি চেতে পারেন কতটুকু, আপনি বলতে পারেন কতটুকু। আমি রাজবাড়ী সদরের 4 নং আলিপুর ইউনিয়নের গ্রাম পুলিশ বাহিনীর ইউনিয়ন কমান্ডার অবলিক দফাদার। এই আলিপুর ইউনিয়ন পর্যন্তই আমার সীমাবদ্ধতা। আমি ঊর্ধ্বতন কর্মকর্তাদের প্রতি আমার এই 9 জনের নিয়েই কথা বলতে পারি, তাদের সুখ দুঃখ নিয়ে কথা বলতে পারি। এর বেশি কিন্তু আমাকে রাইট দেয়া হয়নি। কারণ রাষ্ট্র কর্তৃক আমাকে এই বাহিনীর জেলা কমান্ডার করেনি, আমাকে থানা কমান্ডার করেনি, আমাকে বিভাগীয় কমান্ডার করেনি বা
এই বাহিনীর পরিচালক হিসেবেও আমাকে নিয়োগ দেয়নি, তাহলে এই বাহিনীর বিষয়ে আমি ওইভাবে সকলকে ডাক দিয়ে রাস্তায় নামতে পারি না। এটাই সংবিধান। আসলে আমরা অনেকেই আমরা আইন না বুঝে এমন কিছু করে বসি যে বিষয়গুলো আমরা হাসতে হাসতে বিপদে পড়ে যাই। তো সবাই সাবধান থাকবেন। সোশ্যাল মিডিয়া, ফেসবুকে কাউকে প্রবঞ্চনা করবেন না, কাউকে ভুল ব্যাখ্যা করবেন না, কাউকে উৎস দিয়ে এগিয়ে দিয়ে পিছনে হারিয়ে যাবেন না। কারণ আপনারা পিছনে হারিয়ে যে যতটা বিপদে একটি মানুষকে ফেলে দিচ্ছেন, সাথে কিন্তু তার পরিবারটিও বিপদে পড়ে যাচ্ছে। তার পরিবারটিও বিপদে পড়ে যাচ্ছে। কেন ভাই? তার পরিবারটা বিপদে পড়ে যাচ্ছে আপনার উৎসাহ পেয়ে, কিন্তু আপনি উৎসাহ দিয়ে কেন দূরে সরে আছেন বলতে পারেন? ওয়ালাইকুম সালাম। দেওয়ান, একটু পরে কথা বলে, একটু পরে যুক্ত হবে ফেসবুকে, ঠিক আছে? আচ্ছা। তো বিশেষ করে একটা জিনিস দেখেন, সোশ্যাল মিডিয়া, ফেসবুকে অনেক কিছু বলা যায় না। আজকে অনেক কথা বলে ফেললাম। শুধুমাত্র গ্রাম পুলিশ সদস্যদের বোঝার স্বার্থে। কিছু গ্রাম পুলিশ সদস্যরা এখনো মত প্রকাশ করছে যে একমাত্র এই উজ্জ্বল খালি সব কিছু নষ্টের মূল, কারণ আইন করে আর আদালত আছে, এই কারণেই আজকে এই বিপদ হয়েছে, এই ক্ষতি হয়েছে, অমুক জেলে গেছে, বিভিন্ন জনের বিভিন্ন কথা। আসলে সত্য কথা চিরদিনই সত্য। তারপরও আমি বলবো না আপনাদের কাছে। কোনো একদিন লাল মিয়ার পরিবারের মুখ থেকে শুনবেন বাংলাদেশ গ্রাম পুলিশ বাহিনীর সদস্যদের কে কতটুকু উপকার করেছে, কতটুকু অপকার করেছে, কে পাশে ছিল, কে ছিল না, সেটা আপনারা প্রমাণ পাবেন। এবং অলরেডি যে পরিবারগুলো আজকে তার পরিবারের সদস্যদেরকে আইনের কাঠগড়ায় দাঁড়িয়ে আছে অপরাধী হিসেবে, সেই পরিবারগুলো অনেক দৌড়ঝাঁপ করছে। তাদের পাশে আইনি সেবার জায়গা থেকে রিট বাস্তবায়ন কেন্দ্রীয় কমিটি অবশ্যই হাত বাড়িয়ে দিয়েছে, সহযোগিতা করছে, এবং সরাসরি আইনজীবী দিয়ে, এবং সেই আইনজীবী শুনানি করেছে। এটাই আমি এবং আমরা রিট বাস্তবায়ন কেন্দ্রীয় কমিটির পক্ষ থেকে কিছুটা হলেও নিজের বিবেকের কাছে স্বস্তি পেয়েছি। জাহাঙ্গীর আলম ভাই, আসলে ওইভাবে কারো কমেন্টের আমি উত্তর দিচ্ছি না। আমি যে কথাগুলো বলতে এসেছি, আগে আপনাদের এই কথাগুলো শুনতে হবে। আমি সকলের কমেন্ট পড়ার, আমি কিন্তু কমেন্ট পড়তে আসি নাই, যে আড্ডা করতে এসেছি, সবাই কমেন্ট করছে, সেই কমেন্টগুলোর উত্তর দিয়ে একটু আড্ডা করে লাইভ থেকে চলে যাব। জাস্ট আমি যেহেতু আপনারা আমাকে একটি দায়িত্বে রেখেছেন, বাংলাদেশ গ্রাম পুলিশ বাহিনীর সদস্যরা আইনের প্রতি আস্থাশীল এবং শ্রদ্ধাশীল। আপনারা আমাকে
যেই মামলাটি বাংলাদেশ গ্রাম পুলিশ বাহিনীর কতিপয় কিছু সদস্যদের মাধ্যমে মহামান্য হাইকোর্টে রিট পিটিশনটি দায়ের করা হয়, সেই রিট পিটিশন মামলাটি পরিচালনার জন্য আমাকে একটি কমিটির সভাপতির দায়িত্ব দেয়া হয় এবং নিজের যে জায়গাটি আপনারা দিয়েছেন, যে দায়িত্বটা দিয়েছেন, আসলে দায়িত্ব পাওয়াটা থেকে দায়িত্ব পালন করা যে এতটা কঠিন, যা আমি হারে হারে টের পাচ্ছি। তো সে জায়গা থেকে হয়তোবা সেখান থেকেই কিছু কথা আপনাদেরকে না বললেই না, তাই এসেছি। তো আমি আপনাদের কমেন্টগুলো যখন পড়ব তখন আপনাদের কমেন্টের উত্তর অবশ্যই দেব ভাই। তো বিশেষ করে মারুফ হাসান ভাই, আপনি লাইভে এসেছেন, ধন্যবাদ। কালকে আপনি একটি পোস্ট করেছেন সোশ্যাল মিডিয়া ফেসবুকে, আমি নিজে কালকে রাতে দেখে আপনাকে ফোন দিয়েছিলাম, আপনার নাম্বারটা বন্ধ ছিল, যে লাল মিয়ার 2 দিন রিমান্ড হয়েছে, এই পোস্টটা আপনি ফেসবুকে ছেড়ে দিলেন। এই কাজটা ভুল হয়েছে ভাই, এটা চরম ভুল হয়েছে। কারণ যারা খোঁজ রাখছে তারা জানতেছে যে প্রতিদিন কি হচ্ছে না হচ্ছে, সব আপডেটই গ্রাম পুলিশ সদস্যদের কাছে আছে। তবে এমন কিছু কথা আছে যেগুলো ফেসবুকে পোস্ট করা বা বলা ঠিক নয় আমি মনে করি। এতে আমাদের বাহিনীর ভাবমূর্তি কিন্তু ক্ষুণ্ণ হচ্ছে। আমি মনে করি। এখন আপনারা কি মনে করেন আমি জানি না ভাই, হয়তোবা আমার চাইতে আপনারা আইন বেশি বুঝতে পারেন, ভালো জানতে পারেন, আমি কম জানতে পারি। মনিরুল ভাই একটু কথা বলবেন ভাইয়া। মনিরুল ভাই একদম আজকে স্তব্ধ হয়ে গেছে, কোনো কমেন্ট আসতেছে না, কিন্তু মনিরুল ভাইয়ের কাছে আমি একটু আশা করছি এই বিষয়ে একটু কথা বলার জন্য। অবশ্যই ভাই, নিজের দোষে দোষী, কারণ অন্যের দোষে সে দোষী না, কারণ সে কারোর সাথে কোনো আলোচনা করেনি। এই বিষয়টি আমরা তাদেরই বৈষম্য কমিটির যে সাংগঠনিক সম্পাদক যিনি ছিলেন আতিকুল ইসলাম বগুড়ার, সে আমার কাছে ফোন দিয়েছিল, কথা বলেছে, সে জানিয়েছে যে আসলে যেই বিষয়টি নিয়ে হয়েছে তারা আসলে এই বিষয়টি অবগত না, 11 তারিখের বিষয়টি তারা অবগত ছিল না, তাদের সাথে আলাপ আলোচনা না করে সে জানিয়ে দিয়েছে তার ব্যক্তিগতভাবে। দোয়া চেয়েছেন ঠিক আছে, কিন্তু ওই রিমান্ড শব্দটা, ওই শব্দটা বাদ দিয়ে দেন, ওটা এডিট করেন, আর নাহলে পোস্টটা বাদ দিয়ে অন্যভাবে করেন, সবচেয়ে ভালো হবে ভাই। আপনি রিমান্ডের কথাটা লিখেছিলেন, ওই রিমান্ডের কথাটা আমি ওই শব্দটুকুর কথা বলেছি, অন্য কথা না ভাই। মনে কিছু করবেন না, আমি কাউকে ছোট করার জন্য বা কাউকে কষ্ট দেওয়ার জন্য কিন্তু বলছি না, কারণ আমার চোখে যে ভুলগুলো মনে হয় আমি চেষ্টা করি তাদেরকে সরাসরি ফোন দিয়ে বা মেসেজ দিয়ে তাদেরকে সংশোধন করার জন্য। আমি কখনোই কাউকে এই সোশ্যাল মিডিয়া ফেসবুকে আমার বাংলাদেশ গ্রাম পুলিশ বাহিনীর সম্মানিত ভাই এবং বন্ধুরা, তারা সবাই কিন্তু আমার শ্রদ্ধেয় মানুষ, ভালোবাসার মানুষ। দীর্ঘদিন যাবৎ এই সোশ্যাল মিডিয়া ফেসবুকে সর্বপ্রথম গ্রাম পুলিশের আইডি নিয়ে আপনারা ইউটিউবে যান, যেখানে যান, দেখেন গ্রাম পুলিশ দিয়ে সার্চ দিলেই বিভিন্ন ভিডিও, বিভিন্ন কিছু কর্মকাণ্ড গ্রাম পুলিশের এই উজ্জ্বল খানের এগুলো ভেসে ওঠে, চলে আসে। এটা তো আল্লাহরই দান এবং ভালোবাসার বহির্প্রকাশ। তো হয়তো বা একজন মানুষ সকলের কাছে ভালো না ভাই, আপনাদের অনেকের কাছে ভালো নাও হতে পারি,
সেটা নিয়ে আমার কোনো কষ্ট বা কোনো দ্বিধা দ্বন্দ্ব আমার নেই। আপনি আমাকে ভালো নাও বাসতে পারেন, সমস্যা নাই। তবে আপনি বুঝের যদি শত্রু হন, অর্থাৎ আপনি যদি সঠিকটা বোঝেন, তাহলে আপনাকে আমি স্যালুট জানাই। কিছুক্ষণ আগে আমি লাইভের ঘোষণা যখন পোস্ট দিয়েছি, আমার সেই পোস্টে একজন ব্যক্তি কমেন্ট করেছে, এই লোকটি হলো বিরক্ত এরকমই একটা কমেন্ট করেছে। তো আপনি লাইভে আসবেন না। এখন আপনারা বলেন, ওই মানুষের কাছে আমি হলো বিরক্ত, কিন্তু ওই ব্যক্তির আইডিটা দেখলাম সিভিল, একদম সিভিল। এখন আপনারা বলেন, তাকে আমি কি ভাববো? আমি তার পরিচয়টা চাইলাম, কিন্তু পরিচয়টা এখন পর্যন্ত আমার কমেন্টের আর উত্তর আসে নাই। তিনি কমেন্ট করার 5 মিনিটের মাথায় আমি কমেন্টের উত্তরটা দিয়েছি, তার কাছে তার পরিচয়টা চেয়েছি। এখন পর্যন্ত সেই কমেন্টের উত্তরটা, অর্থাৎ তার পরিচয়টা এখন পর্যন্ত দিতে পারেনি। এখন এই মানুষটা গ্রাম পুলিশ না অন্য কোনো বাহিনীর বা ভারতের কোনো লোক হইতে পারে, কারণ সোশ্যাল মিডিয়া, ফেসবুক সারা বিশ্ব জুড়ে এখানে একটাই উঠান, এখানে একটাই রাস্তা, যে কারণে সকলের সাথে দেখা হয়। এখন আপনারাই চিন্তা করুন এবং আপনারাই উত্তর দেন যে হারুন ভাই প্রায় 9 জন অ্যারেস্ট হয়েছে, 9 জন। তো যাই হোক, মাঝে মাঝে আপনাদের কিছু কমেন্টের দিকে ফলো করলে আমার পূর্বের কথাগুলো হারিয়ে যায়। বিশেষ করে গ্রাম পুলিশ বাহিনীর সদস্যদের যে রাসেল ভাই বর্তমান বাজারের টাকায় কোনো বাসা নেই, মন থেকে বলছি ভাই, টাকার কোনো বাহা নেই, কি হবে আমাদের গ্রাম পুলিশ সদস্যদের একটু বলুন প্লিজ। আপনার ভাষাটাই আমি ঠিক মতন বুঝি নাই রাসেল ভাই, রাসেল আমি আপনার ভাষাটাই ঠিক মতন বুঝি নাই। আপনি আগে স্পষ্ট করুন আপনার কমেন্টটা আসলে কি বলতে চাচ্ছেন। আপনি মনে হয় এমনটাই বলতে চাচ্ছেন যে বর্তমান বাজারের, ঊর্ধ্বগতির বাজারে যে বেতন পাই, এ বেতনে সংসার চলে না। আমার মনে হয় এমনটাই। তো হয়তোবা এটা আপনারও যেমন আমারও তেমন, সেই সাথে প্রায় 47,000 গ্রাম পুলিশ সদস্যর সকল পরিবারের জন্যই একই অবস্থা। যে কারণে আপনারা দেখেছেন গতকালকে মন্ত্রী পরিষদের যে সচিব মহোদয় যে ব্রিফটি করেছেন, মহার্ঘ ভাতা হলো দ্রব্যমূল্য ঊর্ধ্বগতির সময়ে রাষ্ট্র কর্তৃক এই মহার্ঘ ভাতা, অর্থাৎ এই দ্রব্যমূল্য বৃদ্ধি হলেই বা দ্রব্যমূল্যের সাথে অ্যাডজাস্ট করে আপনার বেতনের সাথে এই মহার্ঘ ভাতাটা যোগ হবে। আর এই মহার্ঘ ভাতাটা এমনভাবে ঘোষণা দেওয়া হয়েছে যে কর্মচারী, মানে সবচেয়ে ছোট যে পিয়ন থেকে শুরু করে ঊর্ধ্বতন কর্মকর্তা পর্যন্ত সবাই মহার্ঘ ভাতা পাবেন। এই মর্মে আমি মনে করি অবশ্যই গ্রাম পুলিশ সদস্যরা রাষ্ট্রেরই কর্মচারী, অবশ্যই তারাও এই মহার্ঘ ভাতার অধীনস্থ হবেন এবং পাবেন, এমনটা আশা রাখি। বাকিটা অবশ্যই রাষ্ট্রের বিষয়। তারপরও যদি রাষ্ট্রের কর্মচারী হিসেবে চিন্তা করতে হয়, অবশ্যই যদি গ্রাম পুলিশ সদস্যরা তার মধ্যে থাকে, তাহলে অবশ্যই গ্রাম পুলিশ সদস্যরা পাবে, আমি এমনটাই আশা করি। টাকার কোনো বাফা নেই। আলহামদুলিল্লাহ। ফারুক ভাই, আপিল মামলার বিষয়ে জানুয়ারি মাসে কোর্ট খোলার পরে আমাদের মামলার বিষয়ে
অবশ্যই আপনারা জানতে পারবেন। এখন কোর্ট বন্ধ, আগামী 18 তারিখ থেকে আগামীকালকে কোর্ট চলবে, খালি 1 নম্বর কোর্ট 1 নম্বর বিচারপতির কোর্টটা খালি কালকে চলবে। কালকে হলো সব জামিন শুনানি ভাই। কালকে কোনো সিভিল মামলা নেই বা ক্রিমিনাল মামলা নেই, কালকে শুধুমাত্র জামিন শুনানি। যে কারণে কালকে আমাদের মামলা আর কার্যতালিকায় নেই। একেবারে জানুয়ারি মাসে কোর্ট খোলার পরে গ্রাম পুলিশ বাহিনীর যে ঐতিহাসিক রায় তার বিরুদ্ধে রাষ্ট্রপক্ষের যে নিয়মিত আপিলটি সেটা শুনানি হবে বা কার্যতালিকায় থাকবে, এটা আমরা আশা রাখি। কারণ আদালতের বিষয় অগ্রিম বলার সুযোগ কারণ এই ভাই, আমিও বলতে পারি না। আলী আকাশ ভাই, আসলে আমাদের কোনো স্কিল নেই, তাহলে আমরা পাবো কেন? কথা যুক্তি আছে। তবে আপনাকে আমি একটি কথা বলতে চাই, 11 সালের জুন মাসের 2 তারিখ থেকে গ্রাম পুলিশের চাকরি জাতীয় গ্রেডের 20তম এবং 19তম গ্রেডে বাস্তবায়নের নির্দেশ দিয়েছেন এবং সকল বকেয়াদি পরিশোধ করার নির্দেশ দিয়েছেন। এখানে গ্রাম পুলিশ সদস্যরা রাষ্ট্র কিন্তু আমাদের গেজেট দিয়ে এটা বলেছেন এবং সেই আলোকে রায় হয়েছে। রায়ের বিরুদ্ধে আপিল করেছে রাষ্ট্রপক্ষ, আমরা নই। অর্থাৎ এ পর্যন্ত যতগুলো অর্ডার হয়েছে আমাদের দেওয়ার জন্য, কোথাও কিন্তু না করা হয় নাই। তো এই মর্মে আমি মনে করি অবশ্যই গ্রাম পুলিশ বাহিনীর সদস্যরা প্রাপ্য, অবশ্যই গ্রাম পুলিশ বাহিনীর সদস্যরা মর্গ ভাতা প্রাপ্য। বাকিটুকু অবশ্যই রাষ্ট্রের যে সংবিধান আছে সেগুলা লক্ষ্য করলেই পাওয়া যাবে। দেখা যাক পরবর্তীতে আমরা অগ্রিম কোনো বিষয় নিয়ে বেশি উৎসাহিত যেন না হই, অতি উৎসাহিত হয়ে ভুল ব্যাখ্যা করে না বসি। কারণ যে যত কথা বেশি বলে তার ততটাই ভুল হওয়ার সম্ভাবনা বেশি থাকে। এই যে লাইভে আসি, অনেক ভয় করে। আপনাদের প্রশ্নের উত্তর দিতে গিয়ে অনেক সময় হয়তোবা যে কথা বলা যায় না সেটাও বলে ফেলি। কখন যেন আইন অমান্য হয়ে যায় কোন কথায় সেটা জানি না। এই কারণে অনেক টাইমেই চিন্তিত থাকি, ভয়ে থাকি। লাইভ এত সহজ জিনিস নয়, লাইভ করাটা এতটা সহজ কিছু নয়। আপনারা যারা মাঝে মাঝে বলেন ভাই লাইভে আসেন না, অনেকে বলেন ভাই লাইভে আইসেন না। যেমন আজকে কটা ব্যক্তি, যে আমি জানি না কেন বললেন যে আপনি লাইভে আসেন না, এমনটাই বললেন আমাকে। তো সেটা তার বিষয়, সে কেন বললেন সেই ভালো জানে। তারপরও আমি না আসতে পারলেই ভালো লাগে ভাই। ওয়ালাইকুম সালাম। দেওয়ান, কই আছো? বাজারে। আচ্ছা, একটু কথা বলতে পারবো? লাইভে আছি তো। লাইভে না? হ্যাঁ হ্যাঁ, জি জি, আমি কথা বলতে পারবো। জি বলেন। ঠিক আছে, তাহলে কথা বলো। আমাদের সমসাময়িক বিষয় নিয়ে আজকের মহান বিজয় দিবস উপলক্ষে সব বিষয়ে কথা হলো। সকলের উদ্দেশ্যে তোমার এই মুহূর্তে বাংলাদেশ গ্রাম পুলিশ বাহিনীর মানে কোন উপলক্ষে বলছো আজকে? আজকের আলোচনা হলো 16 ডিসেম্বর উপলক্ষে গ্রাম পুলিশ সদস্যদের দায়িত্ব ও কর্তব্য সঠিকভাবে পালন এবং গ্রাম পুলিশ সদস্যদের মধ্যে কয়েকজন সদস্য আদালতে আছে। এর মধ্যে আমাদের লাল মিয়ার যে বিষয়টা আছে, মানে এক কথায় সমসাময়িক বিষয় নিয়ে, কিন্তু আজকের দায়িত্ব কর্তব্য বিষয় এই বিষয় নিয়ে। ও আচ্ছা, ঠিক আছে। লাল মিয়ার তো ওই যে আমরা তো ছিলাম, আমরা ওই
আইনজীবীর মাধ্যমে তো এটা মোকাবেলা করা হচ্ছে, ঠিক আছে। শারীরিক সহযোগিতা করা হয়েছে লাল মিয়াকে, ঠিক আছে। ওই আইনজীবী নিয়োগ আছে, ওইখানে রিমান্ড শুনাইতে রিমান্ড হয়েছে 2 দিন। আচ্ছা তাই কথা, হ্যালো, হ্যাঁ বলো বলো, দেওয়া আছে, সবাই শুনতেছে, বলো। আচ্ছা প্রিয় গ্রাম পুলিশ বাহিনীর ভাই বোনেরা, যারা মুসলমান ধরে তাদের প্রতি রইল সালাম, আসসালামু আলাইকুম। যারা অন্য অন্য ধর্ম অবলম্বী তাদের প্রতি রইল আন্তরিক শুভকামনা। আশা করি যে যেভাবে আছেন ভালোই আছেন। আজকে মহান বিজয় দিবস উদযাপিত হলো বিশ্বের অন্য অন্য এর মতো আমাদের বাংলাদেশে উদযাপিত হলো মহান বিজয় দিবস 16 ডিসেম্বর। তো অবশ্যই আমরা গ্রাম পুলিশ বাহিনী 47,000 পরিবার যারা আছে তারা যে কিভাবে আছে সকলে জানি। আমরা দীর্ঘদিন যাবৎ আইনি পথে আমরা যুদ্ধ চালিয়ে যাচ্ছি আমাদের অধিকার পাওয়ার জন্য। তারই লক্ষ্যে বর্তমানে আমরা হাইকোর্টের রায়টি রাষ্ট্রপক্ষের আপিলের মোকাবিলা করে যাচ্ছি আপিল বিভাগে। তো আপনারা সকলে জানেন আমাদের ভিতরে কিছু গ্রাম পুলিশ যারা পূর্বেও যেমন লাল মিয়া সহ তারা বিভিন্ন ভাবে এক এক সিজনে এক এক সুযোগে এক এক সময় আইন বা আদালতকে আমরা বারবার বলা সত্ত্বেও তারা আসলে কর্ণপাত না করে তাদের ব্যক্তিগত মতামতকে 47,000 গ্রাম পুলিশের উপরে চাপিয়ে দিয়ে সেই ব্যাখ্যা যে আইনি পরিপন্থী কাজ হচ্ছে সেটি না বুঝে না জেনে আমরা বলার পরেও তারা আমাদের কোনো কথায় কর্ণপাত না করে, আইনজীবীদের কথায় কর্ণপাত না করে তাদের মতো করে যাচ্ছে। তার এই ধারাবাহিকতায় এই 8 ডিসেম্বর দেখেন যে আগে যে আন্দোলন সংগ্রাম করতে যাই হয়েছে না হয়েছে, 8 ডিসেম্বর যে একটি আর আন্দোলনের ডাক দেওয়া হয়েছিল সেখানে দেখছেন সারা বাংলাদেশ ওয়ারি, সারা বাংলাদেশ ওয়ারি আমাদের কিভাবে অ্যারেঞ্জমেন্ট করা হয়েছে, ঠিক আছে। ওই আইন পরিপন্থী কাজ করতে গিয়ে তারপরেও লাল মিয়া সাহেব কি উদ্দেশ্যে আবার 11 তারিখে ডাক দিল, সেই 11 তারিখে আন্দোলনের ডাক দিয়ে তিনি ফেসবুকে পোস্ট দিলেন এবং তিনি তো আইনগতভাবে মাননীয় যে আমাদের প্রধান উপদেষ্টা মহোদয় যে সরকার চালাচ্ছেন, উপদেষ্টা মহোদয়রা বাংলাদেশ চালাচ্ছেন, আইনগতভাবেই আমাদের যে আইন পরিপন্থী কাজ হচ্ছে লাল মিয়া সাহেব সহ তার নেতৃত্বে যারা আন্দোলন সংগ্রাম করে যাচ্ছেন বিভিন্ন উদ্দেশ্যে, ঠিক আছে, তারা আইনগতভাবে তাদের যে কাজ বেআইনি কাজ হচ্ছে সেটি প্রমাণ করে তাদেরকে তাদের বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহের অপরাধে, ঠিক আছে, আইনগত ব্যবস্থা গ্রহণ করছে। তার এই ধারাবাহিকতা তাদেরকে আইনগত ভাবে হেফাজতে নিয়ে তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করেছেন। সেই লক্ষ্যে আমরা আইনগত ভাবে যখন আইনি পথে আমাদের অধিকার আদায়ের জন্য যখন আমরা মহামান্য সুপ্রিম কোর্টে আমরা মামলা চালাচ্ছি, আমরা আইনে গতভাবেই আমরা আমাদের সহযোদ্ধা যারা যে বর্তমানে আইনের যে পরিপন্থী কাজ করতে গিয়ে যে আইনের মার কাছে পরে এখন জেল হাজতে আছেন, তার এই ধারাবাহিকতায় আমরা আইনগত ভাবে তাদেরকে সহযোগিতা করতেছি। সভাপতি সাহেব ওই যে আমরা নির্বাচন কেন্দ্রীয় কমিটির পক্ষ থেকে, ঠিক আছে, লাল মিয়ার যে ওয়াইফ বা ফ্যামিলির যারা আছেন তাদেরকে তাদের পরামর্শে সর্বক্ষণিক আমরা যোগাযোগ রেখে আইনজীবীর মাধ্যমে আমরা আমার সহযোদ্ধাদের যে বিবাদে যে পড়েছেন সেভাবে আইনগতভাবে আমরা মোকাবিলা করছি। আইনি সহায়তা যা যা দেওয়ার আমরা নির্বাচন কেন্দ্রীয় কমিটি আমাদের সহযোদ্ধাদের আইনি সহায়তা দেওয়ার চেষ্টা চালিয়ে যাচ্ছি। তো আপনারা জানেন যে আমরা আইনের ঊর্ধ্বে গিয়ে বা আইনের বাইরে গিয়ে কোনো কাজ করতে পারবো না। আমরা আইনগত ভাবে সেভাবে আমরা সহায়তা দিচ্ছি। গতকালকে লাল মিয়া যে ধামরাই থানার মামলায়, সেই মামলার যে তদন্তকারী কর্মকর্তা ধামরাই থানা, তিনি রিমান্ডের প্রার্থনা করলেন এবং উভয় পক্ষের শুনানি শেষে আদালত 2 দিনের
রিমান্ড মঞ্জুর করছেন। তো এই হলো সর্বশেষ খবর। আমরা নির্বাচন কেন্দ্রীয় কমিটি, আমরা আমাদের সহযোদ্ধা মানে যে হোক, অবশ্যই পরিশেষে হয়তো সে ভুল বুঝতে পারবে। আগে তো আমরা তার বিপদে আইনগতভাবে সহায়তা করতে হবে, পাশে দাঁড়াতে হবে, এটাই নিয়ম। সেভাবে আমরা সহায়তা করে যাচ্ছি। তার পরিবার পরিজনের কাছে সাথে সহযোগী মানে পরামর্শ করে আমরা সেভাবে কাজ করে যাচ্ছি। আসলে প্রচুর ঠান্ডা, তোমার কথা আসতেছে না, মানে বেজে বেজে আসছে, প্রচুর ঠান্ডা, বাইরে এসে কথা বলতেছি। তো সকলে আইনের উপর এবং আদালতের উপরে বা বিধিমালা বিধিবিধানের উপরে আমরা কর্তব্য এবং দায়িত্বের উপরে আমরা সবাই সজাগ দৃষ্টি রাখবো এবং সরকারি আইন বা আইন পরিবর্তে কোনো কাজ করা যাবে না। আপনারা তো দেখলেন যে লাল মিয়া সাহেব সহ যারা আছেন, লাল মিয়া সহ তারা সকলেই আইনের ভিতরে এখন বর্তমানে আইনগতভাবে ব্যবস্থা গ্রহণ করছেন। তাই আমরা আইনের পরিপন্থী গিয়ে কোনো কাজ করব না বা আইনের বাইরে গিয়ে আমরা পরিচালিত হব না বা আমরা যাব না, এটাই আমাদের খুশি মতো চলা যাবে না। আইনগতভাবে যখন আমরা চাকরি করতেছি আইনের, অবশ্যই আইনে আদালতের উপরে আস্থা রেখে বা সম্মান রেখে বা চাকরির বিধিমালা অনুযায়ী আমাদের চলতে হবে। সকলেই সেইভাবে কাজ করবেন, দোয়া করবেন। আমরা আছি ইনশাল্লাহ, আইনগতভাবে যে কোনো গ্রাম পুলিশের পাশে আমরা দাঁড়াবো। আমরা অবশ্যই আইনগতভাবে মোকাবেলা যখন করছি অধিকার আদায়ের জন্য। সকলেই ভালো থাকবেন। আমার কথা এবং ভাষায় যদি কোনো কষ্ট পেতে মাফ করে দেবেন। প্রচুর ঠান্ডা, এই জন্য আমি বেশি কথা আর সময় নেব না। সকলে ভালো থাকবেন। আল্লাহ হাফেজ। আল্লাহ হাফেজ, ভালো থাকো, সুস্থ থাকো। ঠিক আছে দোস্ত, জি ইনশাআল্লাহ। ধন্যবাদ বাংলাদেশ গ্রাম পুলিশ বাহিনীর নির্বাচন কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক সাইদুল্লাহকে। সেই সাথে খান এমডি রাসেল, আপনি একটি কমিটি বলেছেন আন্দোলনের ডাক দিতে লাল মিয়ার মুক্তির জন্য। তো আপনাকে আমি অনুরোধ করছি, আপনার যদি আন্দোলন করার শখ থাকে আপনি নিজে করতে পারেন। আমার লাইভে কোনো আন্দোলনের বিষয়ে কোনো রকম কমেন্ট করবেন না, এটা আমি আপনাকে বিনয়ের সাথে অনুরোধ করছি, আপনার কাছে হাত জোর করে বলছি। আমি আন্দোলনের পক্ষে নই, আমি আইনের প্রতি আস্থাশীল, শ্রদ্ধাশীল। যে কারণে লাল মিয়া অ্যারেস্ট হয়েছে, তার রিমান্ড শুনানি গতকালকে হয়েছে। সেই রিমান্ড শুনানি থেকে আমার কাছে যখন তার ওয়াইফ ফোন দেয়, তারা লাল মিয়ার কোনো খোঁজ খবর জানে না। সেই মুহূর্তে আমি আইনজীবীদের সহযোগিতায় দ্রুত তার খোঁজ নেওয়ার চেষ্টা করি এবং খোঁজ পাই, এবং তার নামে যে মামলা হয়, যে মামলায় তাকে চালান দেওয়া হয়, সেই মামলার কপি তার স্ত্রীর কাছে দেওয়ার পরে সকল কিছু জানাই এবং গতকালকে শুনানিতে 2 দিনের রিমান্ড মঞ্জুর হয়। তো লাল মিয়ার ওয়াইফ এবং তার ছোট সন্তান, ছোট ছেলে উপস্থিত ছিল। সেই সাথে আতিক, বগুড়ার আতিকের এক ফ্রেন্ড ছিল। তারা শুনানি দেখেছে এবং তারা আমাকে জানিয়েছে যে সন্তুষ্টজনক শুনানি হয়েছে, যেখানে আইনজীবীর ভূমিকা ছিল চোখে পড়ার মতন এবং আইনগতভাবে সে সকল বিষয়ে তুলে ধরেছিলেন। একটি আইনজীবীর একটি প্যানেল, যেখানে প্রায় 8 জন আইনজীবী উপস্থিত ছিলেন আদালতে। হয়তোবা রিট কমিটির পক্ষ থেকে, আমার পক্ষ থেকে, আমাদের পক্ষ থেকে আইনের বিষয়ে আমি যতটুকু বুঝি বা যতটুকু জানার চেষ্টা করি, সেভাবে আমি তার সহযোগিতা করার চেষ্টা করেছি। তো আপনারা যারা আন্দোলনের কথা বলছেন লাল মিয়ার মুক্তির জন্য, তার মুক্তির জন্য লাল মিয়ার ওয়াইফের কাছে বা আইনজীবীর কাছে 10টি টাকা কি দিয়েছেন? বলেন, 10টি পয়সা কি দিয়েছেন? ফেসবুকে এসে অতি উৎসাহিতভাবে বাজে কমেন্ট থেকে বিরত থাকুন। আপনি আপনার কারণে কোনো গ্রাম পুলিশ সদস্যরা বিপদে যাক বা
মামলা হামলার শিকার হোক, এ ধরনের কর্ম থেকে বিরত থাকুন ভাইয়া। যদি আপনার আন্দোলন করার ইচ্ছা থাকে, আপনি নিজে আন্দোলনকে ডাক দিন, আমাকে আপনার পরামর্শ দিতে হবে না। কারণ কি তা জানেন? কারণ আমি উজ্জ্বল খান তৎকালীন থেকে এ পর্যন্ত যা কার্যক্রম করেছি এই সোশ্যাল মিডিয়া ফেসবুকে প্রকাশ করেছি, কোনো গোপন কিছু নয়। আপনি আজকে যে বেতনটা পাচ্ছেন সেটাও আদায় করতে পেরেছি ইনশাল্লাহ, এবং যে স্বপ্নটি আদালতের মাধ্যমে দেখছেন সেই রায়টিও ছিনিয়ে আনতে পেরেছি। এবং আমি দৃঢ়তার সাথেই আপনাদেরকে জানাতে চাচ্ছি, অবশ্যই মহামান্য সুপ্রিম কোর্টের মাধ্যমে সর্বোচ্চ বিচার বিভাগ, আপিল ডিভিশন, প্রধান বিচারপতির কোর্টের মাধ্যমেই বাংলাদেশ গ্রাম পুলিশ বাহিনীর স্বপ্নটি পূরণ হবে ইনশাল্লাহ। এটা আমি বিশ্বাস করি মনে প্রাণে। আইন এটাই বলে, এর বাইরে আমার অন্য কিছু বলার নাই ভাই। ভাই এই যে কথাটা বলেছেন যে আজকে শিশুর আগামী দিনের ভবিষ্যৎ, আমার সন্তান আমাকে দাম দিচ্ছে না কারণ আমার টাকা নাই, এই কথাটা সম্পূর্ণ ভিত্তিহীন। এটা আমি মানি না। কারণ আমার বাবার কি ছিল, কি পেয়েছি, আমরা আমার বাবাকে কিভাবে রাখি, আমার সন্তানরা আমাকে কেমনটা করে, আসলে এটা যার যার পারিবারিক একটা ব্যবহার, পারিবারিক শিক্ষার প্রয়োজন ভাই। আমার দাদি এখনো বেঁচে আছে, এখনো আমার দাদি বেঁচে আছে, কিন্তু আমার মেয়েও কিন্তু বিয়ে দিয়ে দিয়েছি। চিন্তা করে দেখেন, আমার মেয়ে সে তার দাদিকে দেখছে, তার বড় মাকে দেখছে, অর্থাৎ দাদার মাকেও দেখেছে, তার হাতেও সে ছোট থেকে বড় হয়েছে। তো যাই হোক, প্রসঙ্গ একটা কথাই বলবো। মনিরুল ভাই ধন্যবাদ। আসলে ফেসবুকে অনেক কিছু লেখেন, বাস্তবে সেটা করতে পারেন না অনেকেই, এই কথাটা সঠিক। রাসেল আমি আপনাকে বলছি, আজকের শিশু আগামী দিনের দেশ ও জাতির ভবিষ্যৎ, কথা সত্য। সেই শিশুটিকে সুশিক্ষায় শিক্ষিত করতে যেটা প্রয়োজন, আমরা অর্থনৈতিকভাবে দুর্বল, গ্রাম পুলিশ বাহিনীর সদস্যরা অর্থহীন, কারণ যে বেতন পায় সে বেতনে তার সংসারটা চলে না। কিন্তু তারা কিন্তু বেয়াদব নয়। অর্থ নাই বিদায় গ্রাম পুলিশ সদস্যরা কি বেয়াদব? গ্রাম পুলিশ সদস্যরা কি কাউকে সম্মান করে না? গ্রাম পুলিশ সদস্যরা কি সম্মান বোঝে না? তাদের পারিবারিক কোনো শিক্ষা নেই? এটা কি বললেন ভাই? না, এটা হতে পারে না ভাইয়া, এটা আমি মানতে পারি না। কারণ আমি আপনাকে আরেকটি কথা বলি, বাবার টাকা থাকা প্রয়োজন না বাবা থাকা প্রয়োজন একটা সন্তানের জন্য, বলেন তো?
রিপন ভাই, আপনি সবাই মিলে কাজ করবেন, করেন না কেন? আমি কি না করেছি? আদালতের প্রতি সকলকেই আমি ডাকছি, সব সময় ডাকছি, কিন্তু পূর্বের কিছু ইতিহাস আছে যেগুলো দেখে ভয় লাগে ভাই। কষ্ট হচ্ছে, প্রচুর কষ্ট হচ্ছে। এই বুকটা যদি ফেরে দেই তাহলে বুঝতেন পরিবারের কাছে কতটা যন্ত্রণাদায়ক। কারণ আমি এই বাহিনীর জন্য জীবন যৌবন পুরাটাই কিন্তু শেষ করেছি। যৌবনকালটা এই বাহিনীতে চাকরিতে নিয়ে এসে আপনারা ভালো করে দেখেন সোশ্যাল মিডিয়া, ফেসবুকে 14 সাল থেকে একভাবে এই বাহিনীর জীবন দশা নিয়ে টেলিফিল্ম থেকে শুরু করে বিভিন্ন কার্যক্রম পোস্ট করেছি, অবগত করেছি। ভাই, আমারও ছোট বাচ্চা আছে, 2টা মেয়ে উচ্চ বিদ্যালয়ে পড়াশোনা করে, এবং আমার ছোট বাচ্চাটা 3 বছর 5 মাস বয়স। তো আসলে ছোট বাচ্চাদের যে বায়না, যেই যন্ত্রণাটা করে, সেই কথাগুলো কিন্তু আমার পূর্বের ভিডিওগুলোতে দেখবেন, বা সব জায়গায় আমি বলি যে গ্রাম পুলিশ বাহিনীর সদস্যরা অপরাধী। স্ত্রী, সন্তান, বাবা মা সকলের কাছে এবং সমাজের মানুষের কাছেও আমরা অপরাধী। কারণ কি তা জানেন? কারণ শুধুমাত্র আমাদের বেতন কম বলে, আমরা সকলের সব কিছু পূরণ করতে পারি না বলে সবার কাছে আমরা অপরাধী। তো অপরাধ জীবন থেকে মুক্তি পেতে হলে ইচ্ছার দরকার আছে। তো রিপন ভাই, আপনি আপনার জায়গা থেকে এই গ্রাম পুলিশের চাকরি জাতীয়করণ অবলিক মহামান্য হাইকোর্টের রায় বাস্তবায়নের জন্য কি ভূমিকা রেখেছেন? আপনি রিপন ভাই, আপনি এখানে অনেক কমেন্ট করেছেন। আপনার চাকরি কত সালে, এটা আগে কমেন্টে ক্লিয়ার করেন। আপনার চাকরি কত সালে, আপনি কত সাল থেকে এই বাহিনীতে যোগদান করেছেন বা কেনই করলেন, উত্তরগুলো কিন্তু মিলে যাবে। এক সময় এই বাহিনীতে কেউ চাকরি নেয়নি, আর আপনাদের মতন ইয়ং জেনারেশন যারা এ যুগের সন্তানেরা, আপনারা টাকা দিয়ে এই বাহিনীতে চাকরি নিলেন কেন? এই হাইকোর্টের রায়ের পরে আপনারা টাকা ঘুষ দিয়ে এই বাহিনীতে চাকরি নিয়েছেন। আমরা কিন্তু যখন এই বাহিনীতে এসেছি একটি পয়সাও লাগে নাই ভাই, বরঞ্চ আরো কিছু দিয়েছে। মিলন মোল্লা ভাই, ধন্যবাদ। হ্যাঁ রিপন, চিনতে পারছি। রিপন, তোমার মেয়ের যে অসুখের চিকিৎসা না করে টাকা নিয়ে ঢাকায় গিয়েছিলা, আমি তোমাকে চিনতে পারছি, তোমার সাথে কথা হয়েছে, এখন চিনলাম আর কি। আসলে তোমার প্রোফাইলের পিকচারটা অতটা মানে ছোট, তো মানে ওইভাবে আর কি বুঝতে পারছি না, যে কারণে চিনি নাই। তো যাই হোক রিপন, রাগ করার কিছু নেই। তো আইন আদালতের ঊর্ধ্বে কোনো কিছু নেই। আসলে মুখে যা বলা যায়,
রিপন, মনে হয় তোমার লেখার মধ্যে সমস্যা হচ্ছে আর কি। জি মনিরুল ভাই, আসলে এই গ্রাম পুলিশের চাকরি নিয়েই অপরাধী হয়েছি। আর সেই সাথে গ্রাম পুলিশ বাহিনীর দায়িত্ব আদালত থেকে এই 47 এফিডেভিটকারী যদি না হতাম, তাহলে নিজের এমবির পয়সাটা, আপনারা জানেন আমার যে পেজটা ছিল এই গ্রাম পুলিশের চাকরি করি বিধায় তিলে তিলে গড়া গ্রাম পুলিশের কার্যক্রম নিয়ে যে পেজটি ছিল উজ্জ্বল খান, আমার 1.5 লক্ষ ফলোয়ার, সেই পেজটি গ্রাম পুলিশটা নষ্ট করেছে। গ্রাম পুলিশ সদস্যরা অকথ্য ভাষা, বিভিন্ন ধরনের কথা সেই পেজটায় যা পোস্ট করতাম, মাঝে মাঝে কিছু মানুষ এমন কিছু কথা বলতো, যার কারণে আমি আমার পরিবার নিয়ে কিন্তু ওই পেজটা নিয়ে চলতে পারতাম ভাই, কারণ বিভিন্ন কার্যক্রম, বিভিন্ন ভিডিও করে ছাড়তাম। সেখান থেকে গুগল আমাকে একটা অর্থ দিত, যে অর্থ দিয়ে আমার এই দেখেন, আমার এক ভাই একটা কমেন্ট করেছে যে লাল মিয়াকে যারা মদত দিয়েছে তারা কই। এই দেখেন, যারা আন্দোলনের কথা বলে বিভিন্ন লাইভে মানুষকে উস্কানি দেন, আসলে সেই মানুষগুলা কই এখন? লাল মিয়ার পরিবারের পাশে তো কেউ দাঁড়ালেন না। মানে যে কথাটাই ছিলাম, যে ওই ছেলেটাকে আপনারা ফোন দিয়ে মাথা ঝালাফালা করে ফেলেছেন, আরে মিয়া উজ্জ্বল খান কোনো কিছুই না, ওই মামলা টামলা কিছু না, আন্দোলন চলো, রাতারাত্রি জাতীয়করণ হয়ে যাবে, এইভাবে বুঝ দিয়ে তার মাথাটাকে ওয়াশ করে আজকে তার পরিবার পরিজন কোথায়? শুধু সে নয়, 8 জন গ্রাম পুলিশ সদস্য তারা আজকে অপরাধীর তালিকায় তাদের নাম চলে গেল। তাদের ভবিষ্যৎ কি তার কোনো এখন পর্যন্ত কোনো তার মানে অগ্রিম বলার মতন কোনো সুযোগ নেই। এই বাহিনীতে আর কোনো দিন ফিরে আসতে পারবে কিনা, এই পোশাকটা পরতে পারবে কিনা, সব কিছু কিন্তু অনিশ্চয়তার মধ্যে আছে। কিন্তু আজকে আপনারা এটা চোখে দেখার পরও আমি বারবার বলেছি, আপনাদের ভালো না লাগলে, যাদের ভালো না লাগে আমার লাইভে আসবেন না ভাই, সমস্যা নাই। আপনাকে সেলুট, আপনি যদি আমার বুঝে শত্রু হন আপনাকে সেলুট জানাই আমি। তবে রাষ্ট্রের বিরুদ্ধে এবং রাষ্ট্রের আইনের বিরুদ্ধে এবং আদালত অবমাননাকর কোনো মন্তব্য বা কোনো কমেন্ট আপনারা সোশ্যাল মিডিয়া ফেসবুকে করবেন না, এটা আপনাদের পায়ে হাত দিয়ে আমি অনুরোধ করছি। আমার আইডিতে এসে লাইভে বা কমেন্টে করবেন না। যদি আপনার কোনো ক্ষোভ থাকে আমার উপর, আমাকে মেরে ফেলার ইচ্ছা থাকে, আমি ওপেন লাইভে বললাম, আমাকে ফোন দিবেন, ফোন দিয়ে বলবেন যে উজ্জ্বল তোকে আমি মেরে ফেলবো বা আপনাকে মেরে ফেলবো, অমুক জায়গায় আসেন, আমি তাতে খুশি আছি, তাতে রাজি আছি। কিন্তু আপনারা ফেসবুকে এসে আমাকে উদ্দেশ্য করে এমন কিছু বললেন, সেটা একটা বাহিনীতে বড় ধরনের অ্যাপেট হলো, একটা বাহিনীর ক্ষতি হলো। এমন কর্ম থেকে বিরত থাকুন, এমন ধরনের কমেন্ট থেকে, এমন ধরনের সেন্টেন্স থেকে নিজেকে বিরত রাখুন। এটা আপনাদের প্রতি আমার করজোরে অনুরোধ। আপনারা যারা, আপনাদেরকে বলছি, যে কমেন্টগুলো অবশ্যই আইনের বিরুদ্ধে যায়, এমন কমেন্ট যদি কাউকে দেখেন, সাথে সাথে যার সামনেই পড়বে, যেই দেখেন আপনার আইডিতে একজন আইনের বিরুদ্ধে, আদালতের বিরুদ্ধে বা গ্রাম পুলিশকে উস্কানি দেওয়া, এই আন্দোলনে নামতে পারেন না, এমন আপনারা এখনই নেমে যান, দেখবেন কালকে হয়ে যাবে, এরকম অনেক ধরনের কমেন্ট করেও উস্কানি দিয়ে থাকে। সেই উস্কানি দাতার সাথে সাথে আগে ওই আইডি থেকে যে কমেন্ট করেছে, আগে হলো স্ক্রিনশটটা রাখবেন, স্ক্রিনশটটা রাখবেন, তারপরে আপনি জবাব দিবেন। ডাইরেক্ট বলবেন যে আপনি এ ধরনের কমেন্ট করতে পারেন না, আপনি রাষ্ট্রের বিরুদ্ধে এ ধরনের উস্কানি দিতে পারেন না। আপনি যে কমেন্টটা করবেন, কমেন্টটা করে স্ক্রিনশট দিয়ে রেখে দিবেন, দেখবেন তার অবস্থাটা কি দাঁড়ায়। কারণ হলো, রাষ্ট্রের বিরুদ্ধে উস্কানি যেই দেখ না কেন, বর্তমান যে রাষ্ট্রের অবস্থা, সে এই পরিস্থিতিতে কেউ পার পেতে পারবে না, কেউই
ইচ্ছা করলে ফিরে যেতে পারবে না। মহার্ঘ ভাতা দেবে কি গ্রাম পুলিশ পাবে কি না সেটা সময়ের ব্যাপার, আমরা জানতে পারবো, কিন্তু অগ্রিম বলার মতন সুযোগ নাই। তবে আমি আশা রাখি অবশ্যই রাষ্ট্রের কর্মচারী হিসেবে গ্রাম পুলিশ বাহিনীর সদস্যদের একটি ঐতিহ্য আছে এবং গ্রাম পুলিশ বাহিনীর সদস্যরা জাতীয় গ্রেডের 20তম এবং 19তম গ্রেডে মহামান্য হাইকোর্ট 2016 সাল থেকে 16 সালের জুন মাসের 2 তারিখ থেকে কার্যকরের নির্দেশ দিয়েছে। সেই মর্মে অবশ্যই গ্রাম পুলিশ বাহিনীর সদস্যরা মহার্ঘ ভাতা প্রাপ্য আমি মনে করি। বাকিটুকু হয়তোবা সময়ে বলে দেবে কি করছে রাষ্ট্র, কি করবে রাষ্ট্র, কি সিদ্ধান্ত নেবে, সেটা রাষ্ট্রের বিষয়। অগ্রিম কোনো কিছু বলার সুযোগ নেই, বলতে পারছি না ভাইয়া। আশা রাখি আপনারা সকল বিষয়ে যে আজকের যে আলোচনা করলাম সেই আলোচনাগুলো আপনারা বুঝতে পেরেছেন। তো আইনের ঊর্ধ্বে কেউ নয়, আইনের প্রতি আস্থা বিশ্বাস রেখে সকলেই ভাই ভাই হয়ে কাঁধে কাঁধ মিলে গ্রাম পুলিশ বাহিনীর যে ঐতিহাসিক রায়টি, সেই রায়ের বিরুদ্ধে রাষ্ট্রপক্ষ যে নিয়মিত আপিলটি করেছে, সেই আপিলটি মোকাবেলার জন্য সকল কিছু ফেলে সামনে এগিয়ে আসার জন্য বিনয়ের সাথে অনুরোধ করছি। হয়তোবা রীতা আপা আসলে ডিসেম্বর মাসে বেতন বাড়বে কিনা এটা রাষ্ট্র জানে, আমি জানি না। তবে বেতন বাড়ার ব্যাপারে আমি কোনো তদবির বা কোনো কিছুই করি না। আমার এক দফা এক দাবি, একটা দাবি গ্রাম পুলিশের চাকরি জাতীয়করণ, মহামান্য হাইকোর্টের রায় বাস্তবায়ন, কথা ক্লিয়ার। অর্থাৎ আমি এক দাবিতে, একটা দাবি জাতীয়করণের দাবিতে রিট করেছিলাম এবং রিটে যে রায় দিয়েছে আমাদের দাবির সাথে রায়ের হুবহু আমরা পেয়েছি, যে কারণে মহামান্য হাইকোর্টের রায়টি বাস্তবায়নে এক দফা এক দাবি। আমাদের আর কোনো দাবি নাই, আর আমাদের কোনো আন্দোলনও নাই, কথা ক্লিয়ার। এখন বেতন বৃদ্ধি করলে এটা রাষ্ট্রের বিষয়, রাষ্ট্র বেতন বৃদ্ধি করতে পারে এবং আমাদের রায়টি বাস্তবায়ন করে দিয়ে গ্রাম পুলিশের 230 বছরের দাসত্ব থেকে মুক্তি দিতে পারে এবং তারা নিয়মিত আপিল চালিয়ে যেতে পারে, কথা ক্লিয়ার। আশা করি বুঝতে পেরেছেন আপনারা। দিদারুল আলম ভাই, আপনি আমার ছোট ভাই, আমি সেটা জানি এবং আমি আপনাকে দেখতে পেয়েছি। তবে আপনি একটা কমেন্ট করেছেন, যেই কমেন্টের কারণে আমি কোনো উত্তর দিচ্ছি না। আপনাকে লাইভের মাধ্যমে না, আপনি আমাকে ফোনে কথা বলবেন। আর আপনাকে আমি যেটা বলছি, আসলে আমি এই লাইভের মাধ্যমে কোনো গ্রাম পুলিশ সদস্যদেরকে ঢাকায় আসতে বলছি না। কেউ ঢাকায় আসবেন না, যার যার কর্মস্থলে থাকবেন, কাজ করবেন, রাষ্ট্রের দেওয়া অর্পিত দায়িত্ব পালন করবেন। আর আমাদের মামলাটি যেদিন কার্যতালিকায় থাকবে আপনারা দেখবেন। যদি শুনানি দেখার ইচ্ছা থাকে কারো, আদালতে আসবেন। আপনার যেহেতু মামলা, আপনার মামলাটির, আপনার ঐতিহাসিক রায়টির বিরুদ্ধে রাষ্ট্র আপিল করেছে, সেই আপিল চূড়ান্ত শুনানির জন্য, সেটা দেখার জন্য আপনি আসতেই পারেন। আপনার মামলার শুনানির জন্য আপনি দেখতে আসতেই পারেন, সেটার জন্য কোনো নিষেধ নাই। অবশ্যই আপনি আসার সময় আপনার কর্তৃপক্ষের কাছ থেকে ছুটি নিয়ে আসবেন, এটাই নিয়ম। তো আপনারা নিয়ম ফলো করে আসবেন। তবে আমি কাউকে ঢাকায় আসার জন্য নির্দেশ দিতে পারি না, যে কারণে নির্দেশ দিচ্ছি না। আর আমাদের কোনো আন্দোলন নেই। আর সোশ্যাল মিডিয়া, ফেসবুকে সব ধরনের কমেন্ট করা উচিত না, আর সব ধরনের প্রশ্নের জবাব দেওয়াও সম্ভব না। যদি কারো কোনো আলোচনা থাকে, যদি কোনো পরামর্শ দেওয়ার থাকে, অবশ্যই আপনারা ফোনে পরামর্শ দেবেন। আমি চেষ্টা করব ভেবে আপনাদের কথাগুলো কতটুকু যুক্তিযুক্ত এবং সে কাজটা করা যায় কিনা ভেবে দেখব এবং পর্যালোচনা করব। তবে
আপনি কখনোই এটা বলতে পারেন না। আপনি একটা সিদ্ধান্ত দেবেন, সেটা আমি মেনে নেব এবং সেটা আমি বাস্তবায়ন করব। তবে এটা কখনোই সম্ভব নয়। এটা অবশ্যই পর্যালোচনার বিষয় আছে, আলোচনার বিষয় আছে। একটা ভাই কমেন্ট করলেন লাল মিয়ার জামিনের জন্য, লাল মিয়ার ছাড়াই আনার জন্য আন্দোলনের ডাক দেন আপনি। কেন ডাক দেবো আমি? কেন আন্দোলনের ডাক দেবো বলেন? আইনের মাধ্যমে তাকে গ্রেপ্তার করা হয়েছে এবং আইনের মাধ্যমে তাকে মুক্ত করা হবে। একটা মানুষকে আইনের মাধ্যমে, আইনের মারপ্যাচে যখন সে পড়ে যাবে, ওই আইনের মাধ্যমেই তাকে মুক্ত করতে হবে। আপনি আন্দোলন করে তাকে মুক্তি করতে পারবেন না, আপনি পাবলিক নয়। যদি আপনি গ্রাম পুলিশ সদস্য হয়ে থাকেন, আইন শৃঙ্খলা বাহিনীর সদস্য হয়ে থাকেন, তাহলে অবশ্যই অবশ্যই আপনার আইনের প্রতি আস্থা এবং শ্রদ্ধা রাখতেই হবে। আর আইনের বিরুদ্ধে যদি আপনি যেতে চান, তাহলে আমি আপনাকে বলতে চাই, অবশ্যই অবশ্যই সন্তোষ ভাই একটি কমেন্ট করেছে, কমেন্টটা পুরোটা পড়তে পারি নাই। হ্যাঁ তৈবুর ভাই, ওয়ালাইকুম আসসালাম। প্রিয় ভাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভাই, ধন্যবাদ ভাই লাইভটি শেয়ার দেওয়ার জন্য। যাই হোক, লাইভ থেকে বের হতে চাচ্ছি, আর বেশি সময় লাইভ করব না, অনেক সময় হয়ে গেছে। আপনারা সকলে ভালো থাকবেন। ধন্যবাদ দিদার ভাই, বোঝার জন্য। কেউ মনে কষ্ট নেবেন না, কারণ আপনারা আমার ভাই। আজকে একটি ভাই বিপদে বললে আরেকটি ভাইয়ের মনটা এমনিই কাঁদে। তো আমাকে নিয়ে যারা এক সময় হয়তোবা লাল মিয়াকে ভুল বুঝিয়েছিল, লাল মিয়ার পরিবারকে ভুল বুঝিয়েছিল, হয়তোবা ভুল বুঝেছিল, আজকে সেই লাল মিয়ার ভুলটাও কিন্তু ভেঙে গেছে। আদালতেই গতকালকে প্রমাণ পেয়েছে যে উজ্জ্বল খান তার জন্য কতটুকু অবদান রেখেছে। এর জন্যই বলছি, আপনারা সোশ্যাল মিডিয়া, ফেসবুকে এসে একজন আরেকজনের বিরুদ্ধে লাগিয়ে দেন, আরেকজনের বিরুদ্ধে বলে দেন, কিন্তু বাস্তবতার জায়গা থেকে আসলে আমরা তো সকলেই সকলের ভাই। মিনুল ইসলাম ভাই, আমার নাম্বারটা আমার এই ফেসবুক আইডির প্রোফাইলে দেওয়া আছে। আমার নাম্বারটা ফেসবুক আইডির প্রোফাইলে দেওয়া আছে। তারপর আমি বলে দিচ্ছি, যাদের কাছে নাই তারা আমার নাম্বার রাখতে পারেন। জি ভাই, আমাদের দায়িত্ব যেটা, সেই ভূমিকা আমাদের রাখতে হবে। আমার নাম্বারটা আপনারা নিতে পারেন। যদি কোনো প্রয়োজন থাকে কথা বলবেন, তবে বিনা প্রয়োজনে সময় নষ্ট করার জন্য ফোন কেউ দিবেন না, এটুকু অনুরোধ। আসলে অনেকটা কাজের চাপে থাকি, যেহেতু আমি একটি ইউনিয়নের দায়িত্বে আছি, যে কারণে আমি এখন আমার ইউনিয়ন পরিষদের অফিসে আছি, অফিসে বসে বসে লাইভ করছি। তো আমার ইউনিয়নে যে দায়িত্ব আছে সেটা আমার পালন করতে হবে। আমার ঢাকায় গেলে ঢাকায় যেয়ে শুয়ে থাকলাম, এটা কিন্তু আমার দায়িত্ব না। আর এটা যখনই আমি করব, আমি ঢাকায় যেয়ে বিভিন্ন জায়গায় ঘুরে ঘুরে লাইভ করব, দেখাবো, এটা কিন্তু আমার চাকরির রুলসে পড়ে না ভাই। যেহেতু আমি গ্রাম পুলিশ দাবিদার, আমার আইডিতে আমি যে কোনো টাইমে কিন্তু লাইভ করতে পারি না। এমন অনেক বিষয় আছে, অনেক বিষয় আছে, যে বিষয়গুলো আমাদের দেখে শুনে চলতে হবে ভাই। অবশ্যই দিদারুল আলম, দিদার ভাই, আমি অবশ্যই চেষ্টা করে যাচ্ছি। আপনারা যাতে খুশি সে জায়গা থেকেই এই লাইভের মাধ্যমেই গ্রাম পুলিশ সদস্যরা অনুরোধ করেছে, বলেছে, এবং আপনাদের কথা দিয়েছিলাম যে লাল মিয়ার বিষয়ে কি হয়েছে না হয়েছে সেটা আমি জানার চেষ্টা করব, এবং আপনাদের আমি কতটুকু তার পাশে দাঁড়াতে পারি, কতটুকু আমরা হেল্প করতে পারি, সেটা আপনাদেরকে জানাবো।
আজকে লাইভের মাধ্যমে আপনাদেরকে সব কিছু জানালাম। কালকে শুনানি হয়েছে, কালকে কিন্তু আমরা লাইভে আসি নাই, লাইভে কালকে আসি নাই এই কারণেই, কারণ সব কিছুই অ্যাডভান্স আমরা বলতে চাই না, কারণ অ্যাডভান্স বললে কি হবে, হিতে বিপরীত হতে পারে। যে কারণে, কারণ আমরা গ্রাম পুলিশ সদস্যরা মানে একেবারেই মানে হতদরিদ্র যারা আছে সেই হতদরিদ্র সীমারও নিচে আমরা অবস্থান করছি। কারণ প্রতি মাসে গ্রাম পুলিশ সদস্যদের ন্যূনতম 10 থেকে 15,000 টাকা ঋণ প্রতি মাসে। একটা গ্রাম পুলিশ পরিবারের প্রতি মাসে 10 থেকে 15,000 টাকা ঋণ প্রতি মাসে। বর্তমান বাজারের ঊর্ধ্বগতির বাজারে বর্তমানে একটা পরিবার নিয়ে বেঁচে থাকতে হলে গ্রাম পুলিশ সদস্যদের মিনিমাম 20 থেকে 25,000 টাকা মাসে প্রয়োজন, সর্বনিম্ন। এর নিচে একটি পরিবার বাঁচা কোনোভাবেই সম্ভব নয়। এটা তো সত্য ভাই, এটা আমিও জানি, আপনিও জানেন। তারপরও আমরা ইচ্ছা করলেই রাষ্ট্রের বিরুদ্ধে এক কলম লিখতে পারি না, কারণ রাষ্ট্রের কর্মচারী আমরা। আমাদের নিয়োগের আগেই বিজ্ঞপ্তি দেওয়া হয়েছে, সেখানে স্পষ্ট ভাষায় বলা হয়েছে যে এই চাকরি করলে আমি কি কি করতে পারবো, কোনো রাজনৈতিক সংগঠন করতে পারবো না, অন্য কোনো কর্ম করতে পারবো না, অনেক কটা শর্ত দেওয়া আছে, অনেক কটা শর্ত দেওয়া আছে। সেই শর্তগুলো জেনে বুঝেই কিন্তু আমি স্বাক্ষর করেছিলাম, আপনারা স্বাক্ষর করেছেন। হয়তোবা আমার এই কথাগুলো অনেকের কাছে পাগলের মতন মনে হয় যে উজ্জ্বল খান পাগল হয়ে গেছে, তাই পাগলের মতন বকবক করে। হয়তোবা ভাই আসলে পাগলই হয়ে গেছি। পাগল না হলে এই গ্রাম পুলিশের চাকরি কেন নিলাম? কি চিঠি দিলেন 16 তারিখেও বেতন পাওয়া যায় না? আসলে ওইসব চিঠিতে কোনো কিছু কার্যকর হয় সেটা ইতিপূর্বেও ওইরকম চিঠি অনেকগুলো হয়েছে ভাই, অনেক চিঠি আমার কাছে আছে। আপনাকে আমি স্পষ্ট ভাষায় একটা কথা বলি, 2022 সালে 1000 এবং 1500 বেতন বৃদ্ধি হলো, যেখানে একজন মহল্লাদার 7,500, দফাদার 8,500 টাকা। সেই চিঠিটি এখনও বিদ্যমান আছে, কিন্তু সেই বেতন বৃদ্ধিটা কি আপনারা পেয়েছেন? যারা লাইভ আছেন বলবেন, এবং ইমদাদুল ইসলাম ভাই আপনি বলবেন পেয়েছেন, সেটা বাস্তবায়ন হয়েছে? ওয়ালাইকুম সালাম, আলহামদুলিল্লাহ ভাই ভালো আছি, চট্টগ্রাম ফটিকছড়ি থেকে। আলহামদুলিল্লাহ ভাই ভালো আছেন আপনি? তো যাই হোক ভাই, ওইসব চিঠির কথা আমি পূর্বেই বলেছিলাম, কিন্তু আপনারা না বোঝার কারণে, কারণ ওই যে আজকে যখনই লাইভের ঘোষণা দিলাম না পোস্টে, বলছে পাগল, এক পাগল গেছে আর এক পাগল আসছে। আসলে ওই মানুষটা জানে না এই পৃথিবীর সবাই পাগল। কেউ পাগল অর্থের, কেউ পাগল সম্পদের, কেউ পাগল স্বার্থের, কেউ পাগল নারীর, কেউ পাগল গাড়ির, কেউ পাগল বাড়ির, কেউ পাগল খ্যাতির, আমাকে সবাই চিনুক। কেউ খাওয়ার পাগল, কেউ দেওয়ার পাগল, কেউ নেওয়ার পাগল। পাগল না কে? আসলে আমরা সবাই পাগল। কাজী নজরুল ইসলাম বলেছিলেন, আমরা সবাই পাপী, নিজের পাপের বাটখারা দিয়ে অন্যের পাপ মাপি। আসলে যে ব্যক্তিরা কমেন্টগুলো করে, কমেন্টগুলোর দিকে খেয়াল করবেন সুন্দর করে। সে মানুষটার
যে প্রায়োরিটি, তার কমেন্টের ধারাটা কিন্তু সেই রকমই দেখবেন আপনি। তার কমেন্টগুলো এবং তার কথাগুলো সে তার মানে সে ব্যক্তির উপরে, সে ব্যক্তি যেমন আসলে তার কথাগুলো তো তেমনই হবে, এমনটাই কিন্তু পাওয়া যায়। আমরা হাজারটাও আমরা দেখেছি। আসলে একজন অপরাধী মনে করে এই পৃথিবীর সবাই অপরাধী, একজন চোর মনে করে এই পৃথিবীর সবাই চোর, একজন সাধু মনে করে পৃথিবীর সবাই সাধু, একজন গায়ক মনে করে পৃথিবীর প্রতিটা মানুষই মনে হয় গান গাইতে জানে। আসলে বাস্তবতা তা নয়। বাস্তবে তা নয়। তাই বিদ্রোহী কবি বলেছেন, আমরা সবাই পাপী, নিজের পাপের বাটখারা দিয়ে অন্যের পাপ মাপি। আব্দুল কবির, কিসের কামড়াকামড়ি কি? আপনি কিসের মধ্যে আসলেন? কি বুঝাইতে চাইলেন? আপনি কি বুঝাইতে চান একটু দয়া করে বলবেন ভাইয়া। আপনার কিসের কামড়াকামড়ি বলেন? এখানে তো কোনো কামড়াকামড়ির কোনো কথা হচ্ছে না ভাইয়া। এখানে আজকে 16ই ডিসেম্বরে গ্রাম পুলিশ বাহিনীর সদস্যদের কার কি দায়িত্ব কর্তব্য এবং গ্রাম পুলিশ সদস্যরা সারা বাংলাদেশে সঠিকভাবে দায়িত্ব কর্তব্য পালন করেছে। আর গ্রাম পুলিশের স্বপ্ন গ্রাম পুলিশ চাকরি জাতীয়করণ, যেটার আলোকে আমরা আইনের পদক্ষেপ নিয়েছি। কারণ আইন শৃঙ্খলা বাহিনীর সদস্য হিসেবে আমরা কোনো আন্দোলন করতে পারি না, এটা জেনে বুঝেই কিন্তু আমরা আইনের দ্বারস্থ হয়েছি, রিট করেছি, সেই রিটের ঐতিহাসিক রায় পেয়েছি এবং রাষ্ট্রপক্ষ নিয়মিত আপিল করেছে 2021 সালে। এটা 24 সাল, 3 বছর হয়েছে আমাদের আপিল মামলার বয়স। মহামান্য সুপ্রিম কোর্টের 1 নম্বর কোর্টে এখনো চলমান তালিকায় 528টি আপিল মামলা আছে। তার মধ্যে আমাদের গ্রাম পুলিশের মামলাটি 30+, অর্থাৎ 40-এর মধ্যেই সীমাবদ্ধ আছে। এখন পর্যন্ত আমরা এটা হয়তোবা আদালতের কারণে হোক, যেভাবে হোক সম্ভব হয়েছে আলহামদুলিল্লাহ। ভাই, এই 6,500 টাকার বেতন আপনি যে পাবেন, এটা কিন্তু তখন আপনার নিয়োগ বিধিমালায় বলা ছিল। আপনি এই বেতনে চাকরি করবেন, এই সুযোগ সুবিধা আছে, সব কিছুই কিন্তু বলা ছিল ভাই। এটা বলেই কিন্তু চাকরিটা, এটা জেনে বুঝেই কিন্তু আপনি নিয়েছেন। কিন্তু আসলে বাস্তব কথা কি, আপনাকে আমি বলি, কোনো বাহিনীর মধ্যে বিদ্রোহ করতে পারে না, তারা লিখিতভাবে তাদের দাবি দাবা জানাতে হয়। আপনারা দেখেন, কর্মচারী ইউনিয়ন দীর্ঘদিন যাবৎ এই সংগঠনটি চলমান আছে। তারা আইনের ধারা জেনে বুঝে বছরে তারা স্মারকলিপি প্রদান করে সারা বাংলাদেশ থেকে, আর মানববন্ধনের ডাক দেন ঢাকায়। এই কর্মসূচিটাই দীর্ঘ 35 বছর কর্মচারী ইউনিয়ন পালন করছে, এর বাইরে অন্য কিছু করতে পারেনি। একবার একটা আন্দোলনে আসার পরে টিয়ার সেল গ্যাসও তাদেরকে মারা হয়েছিল এই গ্রাম পুলিশের উপরে, মনে আছে আপনাদের? তাই গ্রাম পুলিশ সদস্যরা কোনো আন্দোলনে যেতে পারে না ভাই, আইনে এটা সাপোর্ট করে না। নিয়ম, গ্রাম পুলিশ সদস্যরা সবসময় নিয়ম, তাদের অধিকারের কথাগুলো, তাদের কষ্টের কথাগুলো লিখিতভাবে উপজেলা নির্বাহী অফিসার মহোদয়ের কাছে আমরা দেব, ডিসি মহোদয়ের কাছে দেব
এসপি মহোদয়ের কাছে দেব, তারা বিভাগীয় কমিশনারের কাছে দিবেন এবং মন্ত্রণালয়ে দিবেন, ঊর্ধ্বতন কর্মকর্তাদের কাছে দেবেন। সেইভাবেই একটা বাহিনীর ভাগ্যের উন্নয়নটি হবে। কারণ গ্রাম পুলিশ সদস্যদের কোনো থানা কমান্ডার নেই, জেলা কমান্ডার নেই, বিভাগীয় কমান্ডার নেই এবং কোনো পরিচালক নেই, অর্থাৎ কোনো প্রধান নেই। যে কারণে আমরা কমিটি করে, হাজার কমিটি, এই কমিটির গ্রহণযোগ্যতাটা কী বলেন তো ভাই? আমরা একজনকে মানি, ভাই আপনি এই কাজটা করেন, আপনাকে চেয়ারম্যান বানাই দিলাম। আসলে কি সে কি চেয়ারম্যান হিসেবে কোনো গেজেট তৈরি হয়েছে? কর্মচারী ইউনিয়নের চেয়ারম্যান যারা আছেন তাদের কোনো গেজেট তো তৈরি হয়েছে বলেন? সে কি করতে পারে? তাকে কি আলাদা কোনো বেতন আপনারা দেন? রাষ্ট্র কি আলাদা কোনো বেতন দেয়? জাহাঙ্গীর ভাই, আমাদের মামলার শুনানি হবে কিনা, রাষ্ট্রপক্ষ চাইলে হবে, নাহলে হবে না, এই যে অনেক বিষয় বলছেন আপনারা, আমি চিনি আজ 4 বছর 5 বছরের মতন। তো জাহাঙ্গীর ভাই অনেক লাইভে আপনি বলেছেন ভাই সহযোগিতা করবো, ইনশাল্লাহ পাঠাবো, হ্যান। তো কোনো কিছুর সফলতার পিছনে কোনো ভূমিকা থাকতে হয়। তো আপনি জাহাঙ্গীর ভাই নিজে বলেন তো, এই মামলার জন্য আজ পর্যন্ত 10টা টাকা উজ্জ্বল খানের কাছে পাঠাইছেন কিনা? আপনার থানা দিছে কিনা? আপনার জেলা দিছে কিনা? দেয়নি। তাহলে আপনারা রিয়েল বিষয়গুলো বোঝেন যে একটা মানুষ, আপনি নিজেই আপনার জেলা শহরে প্রতি সপ্তাহে একবার করে যাবেন, সারাটা দিন থাকবেন, সন্ধ্যার সময় বাড়ি আসবেন। তো কয় টাকা খরচা হয় চিন্তা করবেন। আর এখান থেকে যদি আপনার জেলা শহর থেকে ঢাকা যেতে হয়, কোর্টে যে খোঁজ নিতে কত টাকা লাগে? ভাই আমার একটা পরিবার আছে, তো আমার যে বেতন পাই, হয়তো বা বাবার একটু জমি ছিল, সেটা চাষাবাদ করি, যেভাবেই হোক হয়তো বা পরিবারটাকে চালিয়ে তারপরও নিজের জায়গা থেকে চেষ্টা করে যাচ্ছি। যদি আপনাদের কোনো সহযোগিতা পেতাম, কোনো হেল্প পেতাম, পাশে কেউ দাঁড়াতো, হয়তোবা আরও উজ্জীবিত থাকতো উজ্জ্বল খান। আমি এই রিট পিটিশন মামলা করার পর থেকেই অনেকের অনেক গল্প শুনেছি, কাউকে এগিয়ে আসতে দেখিনি। কিছু ভাই বিরাদার এগিয়ে এসেছিল, তারা আছে, চলমান, চলছে। গল্পটা ওখানেই। কোনো কিছুই খালি হাতে হয় না, কাজ করতে হবে। আপনি আপনার দায়িত্বটুকু, আপনি ঢাকায় আসেন, 1 সপ্তাহ আপনি এসে আমাদের আইনজীবীদের সাথে দেখা করে কি করণীয় সে দায়িত্বটা পালন করে যান। কারণ দায়িত্ব আপনারও আছে, আমার যেমন আছে আপনারও আছে। এই রিট মামলাটি আপনারও, যেহেতু গ্রাম পুলিশ বাহিনীর সকল সদস্যদের এই রায়টি দিয়েছে, তাহলে আমরা সকলে ভাগ করে নেই না? প্রতি সপ্তাহে 2 জন করে আমরা আদালতে যাই, আইনজীবীদের সাথে দেখা করি, কি কি করণীয় সেটা করি। কি বলেন আপনারা? উজ্জ্বল খানকে তো আপনারা কোনো বেতন দেন না, গাড়ি ভাড়া দেন না, কোনো কিছু দেন না, তাহলে উজ্জ্বল খানের কাছে কৈফিয়ত চাইতে চাইতে উজ্জ্বল খানের মুখটা শুকায় ফেলেন কেন? উজ্জ্বল খান নিজের বাবার পৈতৃক জমি বন্ধক লাগিয়ে হাইকোর্টের রায় আনে, আপনারা সেটা উপভোগ করেন কেন ভাই? আপনার কি দায়িত্ব নাই? না, দায়িত্ব খালি প্রশ্ন করা? আপনার দায়িত্ব কি খালি প্রশ্ন করা, জানার? ধন্যবাদ সকলকে, ভালো থাকবেন।
একেবারে লাস্ট সময়ে আমার বড় ভাই মুসলিম ভাই রাজবাড়ি থেকে লাইভে যুক্ত হয়েছেন। আসলে লাইভ থেকে বের হয়ে যাব এই মুহূর্তে। আমাদের সাতক্ষীরার রাজাক ভাইও লাইভে আছে, আমি দেখতে পাচ্ছি। তো যাই হোক, সকল ভাইকে ধন্যবাদ। অনেক সময় হয়েছে লাইভে, কারণ অনেকগুলো ফোন এসেছে, আমি ফোনগুলো ধরছি না। তো বিশেষ করে দেখেন আমার গলা শুকিয়ে গেছে, আসলে পানি খেতে হবে, রুমে পানি নেই। দীর্ঘ সময় লাইভে ছিলাম, আপনাদের সাথে কথা বললাম। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম, শুভরাত্রি। জাহাঙ্গীর ভাই ধন্যবাদ, চেষ্টা করতে থাকেন। 4 বছর ধরে চেষ্টা করছেন, আরও 4 বছর নেন, কারণ একবার না পারলে দেখো শতবার, একদিন না একদিন আপনি সাকসেস হবেন ইনশাল্লাহ। দোয়া করি আপনার জন্য, আপনি সফল হন, সেই সাথে গ্রাম পুলিশ বাহিনী সফল হোক, গ্রাম পুলিশ বাহিনীর সকল সদস্যদের মনোবাসনা পূর্ণ হোক। সকলকে ধন্যবাদ, আল্লাহ হাফেজ। আমি কাউকে আমার কথায় যদি জাহাঙ্গীর ভাই কষ্ট পেয়ে থাকেন, ক্ষমা দৃষ্টিতে দেখবেন, আমার কথায় কেউ কষ্ট নেবেন না। সত্য কথা আমি সবসময় স্ট্রেট বলতে ভালোবাসি, আর মুখের উপরেই আমি কথাগুলো বলে ফেলি, অনেক ভাই জানেন। আর এই মুখের উপরে কথা বলার কারণে অনেকের কাছে শত্রু হয়ে গেছি। আমি অনেকের শত্রু, শুধু মুখের উপরে যখনই প্রশ্ন করি যে আপনি কোন ভূমিকা রেখেছেন, কি করেছেন, এই কথা বলার সাথে সাথেই অনেকের মাথায় যেন বাস পড়ে যায়, মাথা অনেক হিট হয়ে যায়, আমাকে তখন গালাগালি শুরু করে দেয়। তো যাই, ধন্যবাদ। যদিও আমাকে গালাগালিও কেউ করে থাকে, আমি একটা কথাই বলবো, সে মানুষটা আমাকে নিয়েই ভাবছে, আমাকে নিয়ে চিন্তা করছে। ধন্যবাদ সকলকে, আল্লাহ হাফেজ, শুভরাত্রি, আসসালামু আলাইকুম।